Hi everyone, thank you for watching the video. আমি ওয়াদুদ টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমের পক্ষ থেকে আপনাদের কাছে আজকে তুলে দেব একটা নতুন ভিডিও দ্যাট ফর লার্নিং ইংলিশ ইংরেজি কিভাবে শিখবেন। দ্যাট মিনস হাউ টু মেক বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজি করবেন। আই উইল শো ইউ শর্টকাট রুলস, আপনাকে কোনো ধরনের গ্রামার স্ট্রাকচার মুখস্থ করা ছাড়া কিভাবে বাংলা থেকে ইংরেজি করবেন, that I will show you here in this video. And today's our topic is about the origination of Rohingyas. That means আমরা যে রোহিঙ্গাদের কথা শুনি, আমরা অনেকেই জানি রোহিঙ্গা, কিন্তু এদের ইতিহাস সম্পর্কে জানি না। আজকে আমরা একটা বিষয়ের মধ্য দিয়ে আমরা ইংরেজি করা শিখব। So guys, this video will be very very useful for everyone. We'll know the history and we'll learn English together. Okay, let's get example. দেখেন আমাদের এখানে প্রথমে লেখা আছে আরাকান মায়ানমারের একটি অঙ্গরাজ্য। কি বললাম? আরাকান মায়ানমার এর একটি অঙ্গরাজ্য। তাহলে আমরা কিভাবে প্রথম আমরা একদম A to Z কথা বলবো এই বিষয়ে। সর্বপ্রথম আপনাকে রুল বের করতে হবে কাজ দেখে। এখন কাজ সর্বপ্রথম কি করতে হবে? তাহলে আপনাকে কাজ খুঁজতে হবে। তাহলে আমরা প্রথম কাজ খুঁজি। দেখেন এখানে লেখা আছে আরাকান মায়ানমার এর একটি অঙ্গরাজ্য। দ্যাট মিন্স এর মানে হচ্ছে এখানে কোনো ধরনের কাজ না। যেমন দেখেন আরাকান এটা কাজ না, মায়ানমার কাজ না, এর কাজ না, একটি কাজ না, অঙ্গরাজ্য কাজ না। এখন আপনাকে মনে রাখতে হবে কাজ নাই মানে আপনাকে নিতে হবে অ্যামিজার, যদি সেটা বর্তমান কালের হয়ে থাকে। আর অতীতকাল তাহলে অজয়ার। এখন আরাকান মায়ানমারের একটি অঙ্গরাজ্য, এটা সাধারণ বর্তমান, সুতরাং আপনাকে অ্যামিজার ইউজ করতে হবে। তাহলে রুল কি পেলেন? কাজ নাই, এই জন্য অ্যামিজার। সো হোয়াট ইজ দ্য সাবজেক্ট হিয়ার? আরাকান। আমরা লিখলাম আরাকান, আরাকান। কাজ নাই অ্যামিজার, সুতরাং আরাকান থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ। এখন বাকি রইল কি? মায়ানমার এর একটি অঙ্গরাজ্য। যখন বা এইভাবে অনেক বড় হয়ে যাবে তখন আপনি কিভাবে ইংরেজি করবেন? এই পুরো কথাটা কোনোটা ওয়ার্ড বাদ দিয়ে কোনটাকে ইংরেজি করতে পারবেন না। এই জন্যে আপনাকে মায়ানমার একটি অঙ্গরাজ্য এরকম বড় বড় যদি 3-4টা মিলে একটা অর্থ প্রকাশ করে এমন শব্দ থাকে, এই ক্ষেত্রে আপনাকে ইংরেজি করতে হবে কিভাবে? যেমন দেখেন আমরা বাংলাতে শুরু করছি এইখান থেকে এইভাবে, বাট যখন আপনি ইংলিশ করবেন তখন আপনাকে নিতে হবে এইখান থেকে এইভাবে। দ্যাট মিনস শেষের থেকে শুরু করতে হবে। আর মনে রাখবেন মায়ানমারের এর অর্থ হচ্ছে অফ, সুতরাং শেষের থেকে যদি শুরু করেন তাহলে আপনাকে বলতে হবে একটি অঙ্গরাজ্য অফ মায়ানমার। এখন কিভাবে করলেন? শেষের দিক থেকে, বাট র বা এর যেখানে থাকবে সেখানে আপনাকে অফ ইউজ করতে হবে। তো আমরা উল্টো দিক থেকে শুরু করে লিখি একটি অঙ্গরাজ্য র বা এর জন্য অফ মায়ানমার। তাহলে আমরা এখন লিখবো একটি অঙ্গরাজ্য অফ মায়ানমার, তাহলেই সেটা ইংরেজিতে হয়ে যাবে। মনে রাখবেন যে কোনো বড় বড় ধরনের ওয়ার্ড এভাবে ইংরেজি করতে পারবেন। তাহলে আপনারা শেষের থেকে শুরু করেন। একটা ইংরেজি কি? এ। অঙ্গরাজ্য হচ্ছে প্রভিন্স, অঙ্গরাজ্য মিন্স প্রভিন্স। আরাকান ইজ এ প্রভিন্স। কোন জায়গার অঙ্গরাজ্য? মায়ানমার এর জন্য লিখলাম অফ, এরপর লেখেন মায়ানমার অথবা মিয়ানমার। তাহলে দেখেন আমরা কিভাবে করলাম, আবার এক নজরে বুঝে নেন। মায়ানমার একটি অঙ্গরাজ্য, এখানে কাজ নাই অ্যামিজার, তাই আমরা লিখি আরাকান ইজ। এরপরে এই সবটুকু মিলে একটা ওয়ার্ড ধরবো আমি। এইটাকে কিভাবে আপনারা একটা ক্লজ ওয়ার্ড না, এই ক্লজটাকে কীভাবে ইংরেজি করবেন? যখন মাঝখানে দেখবেন যে মায়ানমার এর অথবা মায়ানমারের অংশ থাকবে র বা এর, এটার জন্য হবে অফ, এবং আপনাকে স্টার্ট করতে হবে শেষের থেকে। সুতরাং দেখেন আমরা লিখছি এ প্রভিন্স, এর অর্থ অফ, এই যে আমরা লিখছি অফ, এরপর মায়ানমার, দেখেন আলটিমেটলি বলে দিয়েছি। তাহলে এ প্রভিন্স অফ মায়ানমার। তাহলে এটা কি হলো? রুল হলো কাজ নাই অ্যামিজার। মনে রাখবেন এখানে রুল হচ্ছে এটা, কাজ না থাকলে অ্যামিজার। তাহলে আমরা কি রুল পাইলাম? কাজ নাই অ্যামিজার। আমরা এখানে দিয়ে দিলাম আপনাকে বোঝার জন্য, কাজ নাই অ্যামিজ আর। আপনি এইভাবে মার্ক করবেন। এরপর যান, মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা। তাহলে প্রথম আপনাকে যে কোনো বাক্য পড়বেন একটা টার্গেট করতে হবে
যে এখানে কাজ আছে কিনা। কাজ যদি নাও থাকে তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা লাগবে। দ্যাট মিনস আপনাকে প্রথমে টার্গেট করতে হবে অক্সিলারি ভার্বটা সঠিকভাবে কি হবে। যেমন এইখানে দেখেন একলা ছিল ছিলাম যদি এরকম থাকে, এই জন্য আপনাকে নিতে হবে ওয়াজ ওয়্যার। দেখেন খাইলা এভাবে যদি ছিল থাকে, আপনি যখন একটা লিখবেন আমি রাজা ছিলাম, যখন ছিলামটা দেখবেন তখন রাজার সাথে লাগানো আলাদা। বাট আরেকটা ছিলাম আছে, এই ছিলাম নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ইট উইল বি ক্লিয়ার টু ইউ। আচ্ছা, তারপর দেখেন আমরা পাইলাম ওয়াজ ওয়্যার। এখন আমাকে সাবজেক্ট দিতে হবে। কি সাবজেক্ট কি আছে বলেন? মায়ানমার। আমার সাথে একটু বলে বলে প্র্যাকটিস করবেন, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। তাহলে দেখেন আমরা প্রথম সাবজেক্ট বসালাম মায়ানমার। এরপর রুল কি পাইছি আমরা? সবসময় অক্সিলারি ভার্ব বের করার কথা চিন্তা করব। তাহলে ওয়াজ ওয়্যার, আমরা মায়ানমার ওয়াজ। এখন দেখেন মায়ানমারের পূর্ব নাম, তাহলে কিভাবে ইংরেজি করব? যখন এ না থাক একটি না থাকবে তখন দা দিয়ে করবেন। তাহলে উল্টা দিক থেকে শুরু করি আমরা, এই থেকে দা পূর্ব নাম, এই রর জন্য অফ, এরপর মায়ানমার। তাহলে দা পূর্ব নাম অফ, উল্টা দিক থেকে কি হবে? দা দিয়ে শুরু করবেন, দা পূর্ব নাম অফ মায়ানমার। এখন ইংরেজি করেন, আলটিমেটলি এসে বলবে দা পূর্ব নাম হচ্ছে ফরমার নেম। ফরমার নেম, former name. Myanmar was the former name সরি আপনারা মায়ানমার পূর্ব নাম ছিল না, বার্মা ছিল পূর্ব নাম, এই জন্য আমরা এখানে বার্মা লিখব। আর যদি এখন মায়ানমার আপনি বসাতে চান তাহলে ইজ বসাতে হবে। আচ্ছা, আমরা অতীতকালে ছিল, এই জন্য বার্মা ওয়াজ দ্য ফর্মার নেম কার? অফ মিয়ানমার। তাহলে দেখেন এখানে কাজ নাই, ছিলাম, এই জন্য আমরা অজওয়ার বসেছি। আপনারা এভাবে দেখবেন, কোনো জায়গায় যদি এরকম একলা ছিলাম থাকে তাহলে অজওয়ার নেবেন। আর যখন র ছিল, দ্যাট মিনস আমার বাবার ছিল, মাই ফাদার হ্যাড, এইভাবে যখন থাকবে তখন হ্যাড বসাবেন। র ছিল থাকলে হ্যাড, একলা ছিল থাকলে ওয়াজ ওয়্যার, যখন কাজের শেষে ছিলাম থাকবে তখন পাস্ট ফর্ম। এখানে একলা ছিলাম, এই জন্য ওয়াজ ওয়্যার। এরপর যাই, এটি বাংলাদেশের প্রাচীন, এটি বাংলাদেশ দক্ষিণ ও পূর্ব দিকে, দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। তাহলে দেখেন আমি প্রথম বলবো এটা অবস্থিত। যেমন আমি এটা বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত, এখানে কাজ নাই, তাহলে আপনাকে নিতে হবে অ্যামিজার পিপি। তাহলে আমি প্রথম সাবজেক্টটা নিয়ে নিই ইট। এখন অ্যামিজার পিপি, কাজ না থাকলে কি? কাজ নাই, অ্যামিজার। সুতরাং আমি নিলাম ইট ইজ। এখন অবস্থিত হচ্ছে সিচুয়েটেড, সিচুয়েটেড। তাহলে কি হলো? এইটা অবস্থিত কোথায়? ইন টু দা, অথবা আপনি ইন দ্য দিকের ক্ষেত্রে ইন বসাতে পারবেন। ইন দা দক্ষিণ কি? নর্থ, দক্ষিণ, তাহলে সাউথ, অ্যান্ড সাউদার্ন ইস্ট, দক্ষিণ পূর্বাংশে সাউদার্ন ইস্ট বাংলাদেশের, অফ বাংলাদেশ। মনে রাখবেন কাজের শেষে, যে কোনো সাবজেক্টের শেষে, যেমন দেখেন বাংলাদেশের, এই রর জন্য আপনি বলতে হবে অফ বাংলাদেশ, সবসময় দিক থেকে শুরু করবেন। তাহলে দেখেন ইট ইজ সিচুয়েটেড ইন দ্য সাউথ অ্যান্ড সাউদার্ন ইস্ট অফ বাংলাদেশ। আরাকানের প্রাচীন নাম রাখাইন পি। তাহলে আরাকানের প্রাচীন নাম রাখাইন পি। এখানে কোনো কাজ আছে? কাজ নাই, সুতরাং কাজ নাই অ্যামিজার। সুতরাং আমরা বলবো আরাকানের প্রাচীন নাম, এটা কিভাবে ইংরেজি করবেন? উল্টা দিক থেকে করেন, দ্য প্রাচীন নাম অফ আরাকান। কিভাবে হলো? এন থেকে শুরু করব। দ্য প্রাচীন নাম, এটা একটা অংশ, এই রথ থেকে দুইটা আলাদা করবেন। এখন দেখেন দুই পাশে, এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা বাক্য আছে, এইখান থেকে শুরু করবেন দা দিয়ে। তাহলে বলেন দ্য প্রাচীন নাম, এই দুইটা হলো একটা অংশ, দ্য প্রাচীন নাম অফ আরাকান। আগে আমরা সাবজেক্টে বসালাম দ্য প্রাচীন নাম হচ্ছে অ্যানসিয়েন্ট নেম অফ আরাকান।
কাজ নাই, এই জন্য আমাকে নিতে হবে অ্যামিজার। নাম কি? রাখাইন পি। রাখাইন পি। তাহলে রাখাইন পিএ। তাহলে দ্য এনসিয়েন্ট নেম অফ আরাকান ইজ কেন পাইলাম? এখানে কাজ নাই জন্য অ্যামিজার আনছি। আর এটা কীভাবে করলাম? উল্টো দিকতে করলাম। দ্য এনসিয়েন্ট নাম অফ আরাকান। তাহলে এনসিয়েন্ট হচ্ছে পুরাতন অথবা প্রাচীন। ইজ রাখাইন পি। রাখাইন শব্দটি এসেছে, যেমন যে কোনো শব্দ যদি আপনার কোনো সংস্কৃত থেকে, অ্যারাবিক থেকে বিভিন্ন বাংলা শব্দ আসে, এই ক্ষেত্রে যদি আপনারা শব্দ আসার জন্য ইংরেজি করবেন এইভাবে, রাখাইন শব্দ, দ্য রাখাইন ইজ সেড টু হ্যাভ দিয়ে করবেন। আপনি যদি বলেন রাখাইন শব্দ হ্যাজ কাম, রাখাইন শব্দ কি নিজে আসতে পারবে? এই জন্য বলতে হবে রাখাইন ইজ সেড টু হ্যাভ কাম। কাম দিতে পারবেন অথবা ডিরাইভড, অথবা আপনি কাম দিয়েও চালাতে পারবেন। টু হ্যাভ কাম অথবা ডিরাইভড ফ্রম, কই থেকে আসছে? সংস্কৃত। তাহলে আমরা লিখব সংস্কৃত। সংস্কৃত থেকে আসছে। সংস্কৃত ওয়ার্ড রাক্ষা হচ্ছে রাক্ষস, এবং পালি শব্দ, পালি ওয়ার্ড ইয়াক্কা। ইয়াক্কা যার অর্থ হুইচ মিন্স ডেমন অর জায়ান্ট। যার অর্থ হচ্ছে দৈত্য অথবা দানব। তাহলে ডেমন মিন্স দৈত্য, দানব, জায়ান্ট। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম রাখাইন শব্দটা আসছে সংস্কৃত শব্দ রাক্ষা থেকে, এবং পালি শব্দ ইয়াক্কা, হুইচ মিন্স, যেটার মানে হচ্ছে ডেমন, যার অর্থ হুইচ মিন্স দিতে পারবেন ডেমন অর জায়ান্ট। এরপর দেখেন, বৌদ্ধ ধর্ম প্রচারের আগে, কি বললাম? বৌদ্ধ ধর্ম প্রচার আগে অধিকাংশ আরকানই ছিল প্রকৃতি পূজক। তাহলে আমাকে এই ক্লজটা আগে বসাতে হবে, যেটা প্রিপোজিশনালের যে অংশটা আছে এটা আগে নিয়ে নেবেন। অধিকাংশ আরকানি, মোস্ট অফ দ্য আরকানিয়ান ছিল প্রকৃতি পূজক। তাহলে দেখেন, আমি প্রথম লিখব বৌদ্ধ ধর্ম প্রচারের আগে। তাহলে আগে লেখেন, আগে সবার আগে মনে রাখবেন, যখন ইংরেজি করবেন এই দিক থেকে শুরু হবে। আগে বিফোর বৌদ্ধ ধর্ম প্রচার, বিফোর বৌদ্ধ ধর্ম প্রচার হচ্ছে দ্য ডিফিউশন। কোন ধর্ম প্রচারকে বলে ডিফিউশন অফ বৌদ্ধিজম। বিফোর দ্য ডিফিউশন অফ বৌদ্ধিজম, এর অর্থ হচ্ছে এর আগে, এরপর একটা কমা দিয়ে সাবজেক্ট শুরু করবেন। বেশিরভাগ আরকানিয়ানরা, মোস্ট অফ দ্য আরকানিয়ান, মোস্ট অফ দ্য আরকানিয়ান ওয়াজ ছিল। দেখেন এখানে ছিল কই পেলাম? এই দেখেন ছিল এইভাবে একলা থাকলে অজর হয়। আমরা আগে দেখিয়েছি এই ব্যাপারটা। এখন দেখেন ছিল, কি ছিল তারা? আর ছিল, ওয়াজ ছিল প্রকৃতি পূজারক। তাহলে হবে নেচার পূজারক হচ্ছে ওয়ার শিপার, অর শিপার্স। তাহলে বৌদ্ধ ধর্ম প্রচার আগে সেখানে ধর্ম ছিল, তারা বেশিরভাগই ছিল নেচার অর্শিপার, মানে প্রকৃতি পূজারক। এখন যান, আমরা আপনাদেরকে এইখানে দেখাবো (1826) সালে ব্রিটিশ শাসনের আগে এটি ছিল একটি ছোট মৎস্য শিল্পী। তাহলে এই আগের অংশটুকু নেন, বিফোর 1826 সালে ব্রিটিশ শাসন। তাহলে আপনাকে লিখতে হবে
ব্রিটিশ শাসন বিফোর, আগে আমরা এটা দিয়ে শুরু করি। লিখতে হবে বিফোর তাহলে দেখেন আমরা লিখবো বিফোর ব্রিটিশ শাসনের আগে 1826 সালে, তাহলে ব্রিটিশ শাসন বিফোর ব্রিটিশ, বিফোর দ্য ব্রিটিশ শাসন বলতে বুঝাবেন তাদের দখলে থাকলে বুঝাবেন অকুপেশন, বিফোর দ্য ব্রিটিশ অকুপেশন কত সালে? ইন 1826, লিখেন ইন 1826 সালে। এইটি ছিল, এখন তাহলে আমি কমা দিলাম, এইটা ছিল ইট, একলা ছিল মাঝে, এই জন্য লিখলাম ওয়াজ, এইটা ছিল। এরপর কি একটা লিখেন এ ছোট মৎস্যশিল্পী, স্মল ফিশিং, পল্লী বলতে ভিলেজ, গ্রাম, স্মল ফিশিং ভিলেজ। এরপর দেখেন আরকানিদের প্রধান খাদ্য ভাত, তাহলে এখানে কাজ কোনটা? এখানেও দেখেন কাজ নাই, সুতরাং আপনাকে লিখতে হবে আরকানিদের প্রধান খাদ্য। তাহলে আমরা উল্টা দিক থেকে শুরু করবো, এখান থেকে করতে পারবেন, কাজ না থাকলে আবার এখান থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। তাহলে আমরা প্রথম সাবজেক্ট নিই রাইস, এরপর কাজ নাই এই জন্য নিলাম ইজ। আরকানিদের প্রধান খাদ্য, প্রধান খাদ্য, তাহলে উল্টা দিক থেকে শুরু করতে হবে। তার প্রধান খাদ্য আর রর জন্য দেখেন অফ, এই রটার জন্য আপনাকে কি নিতে হবে? অফ। তাহলে আমরা উল্টা দিক থেকে শুরু করি, প্রধান খাদ্য দা স্ট্যাপল, রাইস ইজ দ্য স্ট্যাপল ফুড, রাইস ইজ দ্য স্ট্যাপল ফুড কাদের? আরকানিদের, র আছে অফ দিয়ে বসান, অফ অফ আরকানিয়ান। নাউনের নামের জন্য আপনারা লিখেন, সমস্যা নাই, আপনারা KNYNE দিলেও চলবে, আমরা এভাবে লিখি, আগেরটা যেভাবে লিখছিলাম। এরপর যান, জনসংখ্যা প্রায় 2 মিলিয়ন। কত? 2 মিলিয়ন। তাহলে কিভাবে লিখবেন? 2 মিলিয়ন, জনসংখ্যা প্রায় 2 মিলিয়ন। এখানে ছোট করে দেওয়া আছে, কিন্তু আপনি সাবজেক্ট নিয়ে করবেন। সাবজেক্ট নিয়ে করতে হলে আপনাকে কি করতে হবে? সাবজেক্ট নিয়ে করতে হলে আপনাকে প্রথমে লিখতে হবে যে কোনো যদি সংখ্যা থাকে, যেমন ধরেন আপনার পরিবারে 5 জন সদস্য আছে, কয়জন? 5 জন। তাহলে বাংলার মতো করে ফেলবেন, দেয়ার আর 5 জন সদস্য ইন আওয়ার ফ্যামিলি। এখন দেখেন, যদি আপনাদের এখানে 5টা হাই স্কুল আছে, ধরেন আপনাদের থানায় 5টা হাই স্কুল আছে, তাহলে কয়টা? 5টা। আপনাকে বলতে হবে দেয়ার আর 5টা হাই স্কুল। এখন ইংরেজি করেন, দেয়ার আর 5 হাই স্কুলস। কই আছে? আমাদের গ্রামে, দ্যাট মিনস আমার গ্রামের মধ্যে ইন দিয়ে বসাবেন। তাহলে একইভাবে এখানেও জনসংখ্যা প্রায় 2 মিলিয়ন, কোনটা কথা বলছে? মায়ানমারের মধ্যে। তাহলে আমরা লিখবো দেয়ার আর দ্বারা কয় মিলিয়ন? দেয়ার আর 2 মিলিয়ন। দেখেন বাংলা বলেন, এখন ইংরেজি লেখেন দেয়ার আর, আমি লিখতেছি দেয়ার আর। তাহলে কি জন্য নিলাম? যদি কোনো জায়গায় দেখেন সংখ্যা জাতীয় আছে, এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই, এই ক্ষেত্রে আপনাকে নিতে হবে দেয়ার দ্বারা। এখন দেখেন দেয়ার আর 2 মিলিয়ন, আমি লিখলাম 2 মিলিয়নস, there are 2 millions people কোথায়? ইন মায়ানমার। এখানে সংক্ষেপে লিখছে, আপনার সংক্ষেপে লিখতে হবে এরকম না, হুবহু অর্থ না, সে যা চাইছে ঠিক ওইটা অনুযায়ী আপনাকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে। একটাকে বিভিন্নভাবে করা যায়। there are 2 million people in Myanmar। এরপর দেখেন লেখা আছে এর মধ্যে বেশিরভাগই বৌদ্ধ ধর্মের লোক, বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে এর মধ্যে বলতে আপনাকে বোঝাতে হবে মোস্ট অফ দ্যাম আর বৌদ্ধিস্ট অথবা
বৌদ্ধ রিলিজিয়াস বলতে ধর্মাবলম্বী বোঝায় পিপল। There are 2 million people in Myanmar. Most of them are Buddha religious, অথবা most of them are Buddhist বললেই চলবে, অথবা বৌদ্ধ রিলিজিয়াস পিপল। আমি অবলিক দিয়ে দুটোটাই দিয়ে দিই, না হলে অনেক ভাই আবার বলবে এটা তো লিখছেন না বুদ্ধিস্ট। সংখ্যার দিক থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীর পরেই মুসলমান সম্প্রদায়ের অবস্থান। তাহলে দেখেন মায়ানমারে বৌদ্ধ ধর্মের পরেই কাদের অবস্থান? মুসলমান সম্প্রদায়ের অবস্থান। তাহলে সংখ্যার দিক থেকে বৌদ্ধ ধর্মর পরেই মুসলমান সম্প্রদায় অবস্থান। তাহলে আমি প্রথম মুসলমান সম্প্রদায়কে নিয়ে লিখব মুসলিম কমিউনিটি, তারপরেই ইজ, কাজ নাই এখানে এই জন্য লিখলাম ইজ নেক্সট টু দ্য বুদ্ধা। বৌদ্ধ কার পরেই? সেটা হচ্ছে বৌদ্ধর পরে, এই জন্য লিখছি নেক্সট টু দ্য বৌদ্ধ। সংখ্যার দিক থেকে ইন নাম্বার, সংখ্যার দিক থেকে থাকলে লিখবেন ইন নাম্বার। তাহলে মুসলিম কমিউনিটি ইজ দ্য নেক্সট টু বুদ্ধা ইন নাম্বার। সংখ্যা অনুসারে বা সংখ্যার দিক থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরেই মুসলমান সম্প্রদায়ের অবস্থান। মায়ানমারের 4টি দল, তাহলে আপনি কি উল্টাতে লিখতে পারবেন তার 4টি দল অফ মায়ানমার। তাহলে আপনি এটা দিয়ে লিখতে পারবেন, অথবা 4টি সংখ্যা আছে জন্য দেয়ার আর দিয়ে শুরু করেন। তাহলে আমি দেয়ার আর দিয়ে বলবো দেয়ার আর 4 গ্রুপস কোথায় আছে? 4 গ্রুপস ইন মায়ানমার। কোথায় আছে এটা? মায়ানমারে আছে, কমা দিলেন। তারা হলো, সেগুলো হলো দে আর, এভাবে লিখবেন দে আর কি কি আছে? তাম্বুকিয়া। আমি নাউনের বানানগুলো অনেকটা ভুল হতে পারে, কিন্তু আপনারা একটু দেখে নেবেন। নাউন বানান আসলে ভুল বলতে কিছু নাই, অর্থ মিলে উচ্চারণ মিললেই হলো। তার তুর্ক পাঠান, কামাঞ্চি, হোয়াট এ নেম, কামাঞ্চি এবং রোহিঙ্গাস known as পরিচিত হিসেবে পরিচিত। তাহলে আপনারা এই যে এটা there are 4 groups in Myanmar. They are Tambukia, Turko-Pathan, Kamanchi and Rohingyas. There are 4 groups and known as, and দিয়ে বসে দিতে পারবেন, and in Myanmar and known as Tambukia, Turko-Pathan, Kamanchi এভাবে লিখতে পারবেন। এরপর দেখেন 1942 সাল থেকে 1945 পর্যন্ত আরকাইন রাজ্য জাপানের অধীনে ছিল। তাহলে আগে বলেন আরকাইন প্রভিন্স, অথবা আপনি এই 1942 থেকে এই সাল পর্যন্ত, তাহলে বলেন ফ্রম 1942 থেকে 2 কত পর্যন্ত? এটা লিখবেন ফর্ম থেকে 2 দিয়ে দিবেন, 42 টু 1945। 1942 থেকে 1945 পর্যন্ত আরকান রাজ্য অধীনে ছিল। এখন আমি যদি প্রথমে আরকান রাজ্য বসাই, তাহলে কি আরকান রাজ্য নিজ অধীন হইতো না? তাদেরকে অধীন করে রাখতো। তারা কি নিজে কাজ করছে? অবশ্যই কি বলবেন? আরকাইন প্রভিন্স was, দুইটা জিনিস বসাতে পারবেন, অকুপাইড এটা একটা, অথবা was dominated by, কার দ্বারা? অকুপাইড ডোমিনেটেড দুটোই বসাতে পারবেন। কার দ্বারা ছিল? জাপান।
এরপর দেখেন 1948 সালের 4 জানুয়ারিতে বার্মা স্বাধীনতা পেয়েছিল। তাহলে বার্মা গেইন ইন্ডিপেন্ডেন্স, দেখেন স্বাধীনতা পেয়েছিল, কাজের শেষে ছিলাম থাকলে আপনাকে ইউজ করতে হবে পাস্ট ফর্ম। তাহলে আমরা লিখব বার্মা গেইনড ইন্ডিপেন্ডেন্স কত সালে, অথবা আপনি এটা এভাবে লিখতে পারেন বার্মা গড ইন্ডিপেন্ডেন্স, আর গেইন দিলে গেইন ইন্ডিপেন্ডেন্স, গড ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা পেয়েছিল বলে গেইন অর্জন করেছিল, গেইন ইন on 4th January 1948 সালে 1948। তাহলে দেখেন এখানে কাজের শেষে এভাবে ছিলাম থাকলে আপনাকে বুঝতে হবে এখানে পাস্ট ফর্ম নিতে হবে। নেক্সট, এরপর দেখেন স্বাধীনতা লাভের পরপরই 1948 সালে বার্মায় আমেরিকান বৌদ্ধ এবং মুসলমান রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। তাহলে স্বাধীনতা লাভের পরপরই 48 সালে, তাহলে এই অংশটুকু আগে লেখেন। আমরা লিখলাম জাস্ট আফটার গেইন ইন্ডিপেন্ডেন্স, পরপরই যদি হয় তাহলে জাস্ট আফটার দিয়ে লিখবেন, আফটার গেইনড ইন্ডিপেন্ডেন্স, জাস্ট আফটার গেইন ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা লাভের পরপরই কত সালে, ইন 1948 রোহিঙ্গা এবং উত্তেজনা বেড়েছিল রোহিঙ্গা এবং এদের মধ্যে। তাহলে উত্তেজনা হচ্ছে টেনশন, রাইজ না দিয়ে রোজ দিতে হবে, রোজ, ব্যাট উইন বিটুইন কাদের মধ্যে, বৌদ্ধ অ্যান্ড মুসলিম রোহিঙ্গা, রোহিঙ্গাস, এদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিপুল সংখ্যক রোহিঙ্গা, তাহলে রোজ বৌদ্ধ অ্যান্ড মুসলিম রোহিঙ্গাস বাড়তে থাকায় বিপুল সংখ্যক, তখন কি হবে অ্যান্ড, অথবা আপনি অ্যান্ড রেজাল্ট না দিলে দেখতে পারবেন রেজাল্টিং, কি হয়েছিল, রেজাল্টিং রোহিঙ্গা কক্সবাজারে, রেজাল্টিং ফলে রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়া ইংরেজি কি, টুক শেল্টার, টু কক্সবাজার। Just after gaining independence in 1948, tension rose between Bauddha অথবা Buddhist and Muslim Rohingyas, resulting এটার ফলে কি করেছে, রোহিঙ্গা took shelter to কক্সবাজার। রোহিঙ্গারা কোথায় আশ্রয় নিয়েছিল, রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় নিয়েছিল টু কক্সবাজারে, টু শেল্টার টু কক্সবাজার দিকে, অথবা ইন দিতে পারবেন, ইন কক্সবাজার, সিটা বড় হাতের দিয়ে দিবেন। এরপর দেখেন কি হলো, বর্মী সরকার অভিযোগ উত্থাপন করেন যে রোহিঙ্গারা ভারতীয় উপমহাদেশ থেকে সদ্য অভিবাসিত একটি উপজাতি। তখন তাদের সরকার, বর্মী সরকার অভিযোগ করলো। তাহলে বর্মী সরকার কি করছিল, অভিযোগ উত্থাপন করা হচ্ছে ক্লেইমড। তাহলে আমরা লিখব দ্য গভর্নমেন্ট, বুদ্ধিস্ট গভর্নমেন্ট, দ্য বুদ্ধিস্ট গভর্নমেন্ট দাবি করেছিল, উত্থাপন করে যে ক্লেইম দ্যাট রোহিঙ্গারা হচ্ছে রিসেন্ট মাইগ্রেন্ট, সদ্য উপজাতি, অভিবাসিত উপজাতি হচ্ছে রিসেন্ট মাইগ্রেন্ট, দ্যাট রোহিঙ্গাস
ওয়ার সদ্য অভিবাসিত একটি উপজাতি হচ্ছে রিসেন্ট মাইগ্রেন্ট ফ্রম সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তাহলে আমরা লিখবো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান উপমহাদেশ থেকে তারা এসে। অতএব তাদেরকে, দ্যাট ইজ ওয়াই তাদেরকে স্থানীয় অধিবাসী গণ্য করে বর্মী শাসনতন্ত্র অনুযায়ী বার্মার নাগরিকত্ব দেওয়া যায় না। অতএব তাদেরকে স্থানীয় অধিবাসী গণ্য করে, অতএব অর্থ লিখবেন দ্যাট ইজ ওয়াই, সেই জন্যে কনসিডারিং দ্যাম, প্রথম বার ফলে আইনজি দিয়ে শুরু করবেন, কনসিডারিং দ্যাম অথবা কাউন্টিং দ্যাম কি হিসাবে, এস স্থানীয় অধিবাসী হচ্ছে ইন্ডাইজেনাস পারসন, স্থানীয় ব্যক্তি হিসেবে গণ্য করে এটুকু হলো। বার্মার নাগরিকত্ব তাদেরকে দেওয়া যায় না। তাহলে কি লিখবেন, আবার কথা দেন, দ্য সিটিজেনশিপ of Burma cannot be given or cannot be provided, consider them as indigenous person, তাদেরকে স্থানীয় ব্যক্তি হিসাবে, the citizenship of Burma cannot be given, তাদেরকে কি করা যাবে না, দেওয়া যাবে না। কি অনুযায়ী, বার্মার শাসনতন্ত্র বলতে সংবিধান অনুযায়ী। তাহলে লিখতে হবে আপনাকে অ্যাকর্ডিং টু দ্য বার্মার শাসনতন্ত্র, দ্য শাসনতন্ত্র বার্মা। তাহলে লিখতে হবে দ্য কনস্টিটিউশন অফ বার্মা। তাহলে দেখেন দ্যাট ইজ ওয়াই, অতএব বা সেই জন্যে কনসিডারিং দ্যাম, কনসিডারের সাথে আইএনজি হলো কেন? আসলে ভাই কনসিডার হচ্ছে এখানে প্রথম মূল ভার্ব দিয়ে শুরু হলে আপনাকে আইএনজি ইউজ করতে হবে। তাহলে কনসিডারিং দ্যাম তাদেরকে বিবেচনা করে এস কি হিসাবে, ইন্ডাইজেনাস পারসন, ইন্ডাইজেনাস অর্থ হচ্ছে আপনার স্থানীয় পারসন ব্যক্তি। দ্য সিটিজেনশিপ অফ বার্মা, বার্মার সিটিজেনশিপ ক্যান নট বি কোয়ালিফাইড, অথবা রোহিঙ্গাস ক্যান নট বি কোয়ালিফাইড ফর সিটিজেনশিপ, এভাবে লিখতে পারবেন। ক্যান নট বি গিভেন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বার্মা, কিসের অনুসারে, বার্মার শাসনতন্ত্র গঠনতন্ত্র অনুসারে। এরপরে যান 1978 সালে মার্চে বর্মী সরকার ব্যাপক দরবার শুরু করলে, তাহলে কত সালে আমরা এটা আগে লিখব, লিখি ইন দিয়ে, ইন 1978 বর্মী সরকার দরবার শুরু করছিল। তাহলে বর্মী সরকার ব্যাপক দরবার শুরু করলে, আচ্ছা তাহলে ব্যাপক দরবার শুরু করলে এটা কীভাবে লিখবেন, কে স্টার্ট করছিল, দ্য গভর্নমেন্ট। আমি লিখলাম দ্য গভর্নমেন্ট অফ বার্মা স্টার্টেড, কি স্টার্ট করছিল, arrest and explosion started, arrest and explosion, এটা বলতে আপনাকে একসাথে যদি এটা বলেন তাহলে বলবে ধরপাকড় শুরু করা, and explosion started, শুরু করছিল, কে শুরু করছিল, এক্সপ্লোশন করলে বিপুল সংখ্যক রোহিঙ্গা, এখন কমা দিয়ে লিখতে পারবেন বিপুল সংখ্যক রোহিঙ্গা, অথবা স্টার্টেড অ্যারেস্ট অ্যান্ড এক্সপ্লোশন, কিসের জন্য, দ্যাট ইজ ওয়াই বাংলাদেশ, সেই জন্য বলতে পারবেন, অথবা এরকম যদি থাকে তাহলে কমা দিয়ে শুরু করতে পারবেন,
শুরু করলে বিপুল সংখ্যক রোহিঙ্গা, এ লার্জ নাম্বার দিতে পারবেন, এ লার্জ নাম্বার অফ রোহিঙ্গা টুক শেল্টার, আশ্রয় নিয়েছিল কোথায়? ইন বাংলাদেশ। অথবা আপনি এটাকে এভাবে লিখতে পারবেন, বাংলাদেশ যদি সংবাদপত্রের ভাষায় লিখেন, রিসিভড অ্যান ইনফ্লাক্স অফ রোহিঙ্গা। ইনফ্লাক্স অর্থ হচ্ছে রিসিভ আর ইনফ্লাক্স, আসতে শুরু করা, অন্য জায়গা থেকে আরেক জায়গায় আসতে শুরু করে, এটাকে বলে ইনফ্লাক্স অফ রোহিঙ্গা। এরপরে যান 1991 থেকে 92 সালে বার্মা থেকে প্রায় 2,50,000 জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। তাহলে 1991 আমি লিখলাম ইন 1991 and 1992 কতজন রোহিঙ্গা? মোর দেন, বার্মা থেকে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি দিতে পারবেন, আমরা দিলাম অ্যাপ্রক্সিমেটলি, তাহলে বানানটা হবে অ্যাপ্রক্সিমেটলি। এত সালে অ্যাপ্রক্সিমেটলি কতজন লোক? 250,000 রোহিঙ্গাস এন্টার্ড, প্রবেশ করেছিল কোথায়? ইন বাংলাদেশ। তাহলে এই সমস্যা আসলে আজকে থেকে না, অনেক আগের থেকে। দেখেন 1996 এবং 1997 সালে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, তাদের মধ্য থেকে প্রায় 2 লাখ জন আরাকানে ফিরে যায়। তাহলে 1996 এবং 97 সালে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। তাহলে কত সালে? ইন 1996 and 1997, কয়েক লক্ষ, a few lakh অথবা many people, few lakh রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছিল, এন্টার্ড ইনটু, ভিতরে প্রবেশ করছিল, এই জন্য বাংলাদেশ। এরপর কি বলছে? তাদের মধ্যে থেকে প্রায় 2 লাখ, তাহলে তাদের মধ্যে থেকে বলতে পারবেন 2 লাখ অফ দেম, 2 লাখ অফ দেম, তাদের মধ্যে কয় লাখ লোক? 2 লাখ। 2 লাখ পিপল কোথায় প্রবেশ করছিল? পিপল এন্টার্ড ইনটু বাংলাদেশ। সরি, 2 লাখ দাম পিপল এন্টার না, তাদের মধ্যে প্রায় ফিরে যায়, ওয়েন্ট ব্যাক। তাহলে এন্টার দিবেন না, এখানে বসাবেন ফেরত যাওয়া, ইংরেজি কি? ওয়েন্ট ব্যাক। ওয়েন্ট ব্যাক ইনটু বাংলাদেশ। তাহলে ইনটু দেওয়া দরকার নাই, টু বাংলাদেশ। সাম্প্রতিক হিসাব অনুসারে প্রায় 10 লাখ জন রোহিঙ্গা এখন নতুন করে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে বা আশ্রয় করেছে। তাহলে দেখেন সাম্প্রতিক হিসাব অনুসারে যদি এটা বসাতে চান, তাহলে আপনাকে বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট ক্যালকুলেশন, according to the
প্রেজেন্ট ক্যালকুলেশন অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট ক্যালকুলেশন, এটা অর্থ হচ্ছে সাম্প্রতিক হিসাব অনুসারে প্রায় 10 লাখ রোহিঙ্গা এখন নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট ক্যালকুলেশন প্রায় approximately more than 10 lakh people fled পালিয়ে আসছিল, যদি ফ্ল্যাট বলেন অথবা পিপল আশ্রয় নিয়েছে, took shelter in বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমান সরকার ও জাতিসংঘ চেষ্টা করতেছে এই সমস্যা বন্ধ করতে। তাহলে দেখেন বর্তমান সরকার, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট and UNICEF চেষ্টা করতেছে। তাহলে মনে রাখবেন ইত্যাদি থাকলে হবে অ্যামিজার আইনজি, সাইডে লিখে রাখেন। তাহলে ইউনিসেফ আর ট্রাইং, চেষ্টা করতেছে কি এই সমস্যা বন্ধ করে, টু স্টপ রোহিঙ্গাস প্রবলেম অথবা স্টপ দিস প্রবলেম। তাহলে আমরা আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম, লাস্ট আজকে থেকে এই সমস্যা আজকে থেকে না, এটা দীর্ঘদিন যাবত আমাদের বাংলাদেশে এবং এই আরাকান রাজ্যের সাথে একটা দ্বন্দ্ব চলতেছে। এটা নট অনলি ফর দ্য টাইম বিং, এটা খালি আপাতত একটা সমস্যা না, দীর্ঘদিন থেকে, এবং উই আর অল হোপিং টু গেট দ্য বেস্ট সলিউশন ফর ইট। তাহলে গাইস, যদি আপনাদের আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর মনে রাখবেন, প্রত্যেকটা বাংলা থেকে ইংরেজি করার আগে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য করতে হবে এই জায়গার মধ্যে কোথায় কি দেখে আমি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা বসাবো। যদি এইটা একটু চেষ্টা করে বের করতে পারেন, আর যখন দেখবেন অক্সিলারি নাই সেক্ষেত্রে মূল ভার্ব থাকবে, সেটা বুঝতে পারবেন। তবে মেইন টার্গেটটা আপনাকে থাকবে এখানে কিভাবে আমি অক্সিলারি ভার্ব করব। সেটার জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে আপনাকে কাজের দিকে লক্ষ্য রাখতে হবে। কাজের শেষে দেখে আপনাকে বের করে, যেমন এইটা দেখেন কাজের শেষে কি আছে, এখানে কি হচ্ছে অ্যামিজার আইএনজি, আর ট্রাইং টু স্টপ দিস প্রবলেম। সো গাইস, প্রথমে রুল বের করবেন, এরপর রুল যেটাই হোক সেটা সাবজেক্ট দিয়ে শুরু করবেন। আর ভিডিওটা প্রায় 43 মিনিটের উপরে হয়ে গেছে, তাই ভাই এই দীর্ঘক্ষণ আপনার জন্য যদি আমি কষ্ট করে থাকি এবং এতে করে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ যদি আমি আপনাদেরকে দিয়ে থাকি, ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে আপনাদের উপকার হবে। কিভাবে একটা ইংরেজি থেকে বাংলা করবেন, সেখানে বড় বড় ওয়ার্ড থাকলে একটা শব্দ প্রকাশ করলে একটা ক্লজকে কীভাবে ইংরেজি করবেন, আমি সব ধরনের আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করছি। তাই ভাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ, আমার এই অনুষ্ঠানটা অথবা এই প্রোগ্রামটা ভালো লাগছে আপনারা বাংলা থেকে ইংরেজি করার। আর যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাকে থ্যাঙ্কস, ইউ আর মোস্ট ওয়েলকাম বলে আপনারা ইন্সপায়ার্ড করবেন, অ্যাজ ইফ আই ক্যান গিভ ইউ দ্য বেস্ট টিপস অ্যান্ড গ্রামার। আরেকটা কথা বলে রাখি, আপনাদের যারাই আছেন আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে একটু অনুরোধ করব, আপনারা আমার ফেসবুক পেজ আছে টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, সেখানে আপনারা জয়েন করবেন, সেখানে আমাকে রেগুলার পাবেন, আপনারা পোস্ট করবেন। আমার গ্রুপে জয়েন করবেন টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, ফেসবুকে গিয়ে সার্চ দিলেই পেজ এবং গ্রুপ দুটোটাই পাবেন। আমি আপনাদের কাছ থেকে সরাসরি ওইখানে কথা বলবো। সুতরাং আজকে এটুকুই, সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক।